মঙ্গল গ্রহে একটি মিশন চলাকালে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। একজন মহাকাশচারী তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সবাই তাকে মৃত ভেবে চলে যায়, কিন্তু সে বেঁচে ছিল। আর সেখান থেকেই শুরু হয় তার বেঁচে থাকার এক অবিশ্বাস্য সংগ্রাম। বলছিলাম 2015 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন মুভি দ্য মার্শিয়ানের কথা, যার আইএমডিবি রেটিং 8। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক দ্য মার্শিয়ান মুভির মূল গল্প। গল্পের শুরুতে আমরা দেখি একদল মহাকাশচারী একটি গুরুত্বপূর্ণ গবেষণা মিশনের অংশ হিসেবে মঙ্গল গ্রহে অবস্থান করছে। তাদের কাজ হলো মঙ্গলের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং ভবিষ্যতে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করা। কয়েকদিন ধরে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। মঙ্গল গ্রহে একটি শক্তিশালী ধূলিঝড় তৈরি হয়, যা মুহূর্তের মধ্যে পুরো মিশনটিকে বিপদের মুখে ফেলে দেয়। ঝড়ের গতি এত বেশি ছিল যে সেখানে থাকা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। মিশনের কমান্ডার বুঝতে পারেন যে আর এক মুহূর্তও সেখানে থাকা নিরাপদ নয়, তাই তিনি পুরো দলকে জরুরি ভিত্তিতে মঙ্গল গ্রহ ত্যাগ করার নির্দেশ দেন। সবাই দ্রুত মহাকাশযানের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু ঝড়ের মধ্যে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যায়। উড়ে আসা একটি ধ্বংসাবশেষ দলের একজন সদস্য মার্ক ওয়াটনির সঙ্গে আঘাত করে। প্রচন্ড ঝড়ের কারণে অন্য সদস্যরা তাকে খুঁজে পায় না এবং তার সিগন্যালও হারিয়ে যায়। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর তারা ধরে নেয় যে মার্ক আর বেঁচে নেই। এদিকে ঝড় আরো ভয়ঙ্কর হয়েছিল। যদি তারা আর দেরি করে তাহলে পুরো দলই মারা যেতে পারে। কঠিন হলেও কমান্ডার একটি সিদ্ধান্ত নেন। বাকি সদস্যদের জীবন বাঁচানোর জন্য তাদের মার্ককে পিছনে ফেলে মঙ্গল গ্রহ ছেড়ে চলে যেতে হবে। এরপর মহাকাশযানটি মঙ্গল গ্রহ থেকে উড্ডয়ন শুরু করে, আর সবাই বিশ্বাস করতে থাকে যে মার্ক ওয়াটনি মারা গেছেন। মহাকাশযান মঙ্গল গ্রহ ছেড়ে যাওয়ার পর আমরা দেখতে পাই মার্ক ওয়াটনি আসলে মারা যায়নি। গুরুতর আহত অবস্থায় সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। প্রথমে সে বুঝতেই পারে না কি ঘটেছে। চারপাশে তাকিয়ে সে উপলব্ধি করে যে সে সম্পূর্ণ একা এবং তার দলের কেউ আর সেখানে নেই। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সবাই তাকে মৃত ভেবে মঙ্গল গ্রহ ছেড়ে চলে গেছে। মার্কের শরীরে গুরুতর আঘাত ছিল এবং সে প্রচন্ড ব্যথা অনুভব করছিল, কিন্তু আতঙ্কিত না হয়ে সে প্রথমে নিজের চিকিৎসার দিকে মনোযোগ দেয়। অনেক কষ্ট করে সে গবেষণা কেন্দ্র বা হাবে ফিরে আসে এবং সেখানে থাকা চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে নিজের ক্ষত সারানোর চেষ্টা করে। শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর সে তার বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করে। পৃথিবীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। উদ্ধার মিশন আসতে অনেক বছর লেগে যেতে পারে, আর তার কাছে থাকা খাবারও সীমিত। অর্থাৎ যদি সে নতুন কোনো সমাধান বের করতে না পারে তাহলে খুব শীঘ্রই তার খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে যাবে। এই সত্য উপলব্ধি করেও সে হতাশ হয়ে বসে থাকে না। এখন মার্ক তার কাছে থাকা প্রতিটি সম্পদের হিসাব করতে শুরু করে। কতদিনের খাবার আছে, কতটুকু পানি রয়েছে, অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা কতদিন চলবে, সবকিছু খুব সতর্কভাবে গণনা করে। সে বুঝতে পারে যে বেঁচে থাকতে হলে তাকে প্রতিটি দিন পরিকল্পনা করে কাটাতে হবে। এখানে তার বিজ্ঞানী চিন্তা ভাবনা তাকে মানসিকভাবে শক্ত রাখে। নিজের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করার পর মার্ক বুঝতে পারে যে শুধু কয়েকদিন নয়, তাকে হয়তো বহু মাস বা এমনকি কয়েক বছর পর্যন্ত মঙ্গল গ্রহে টিকে থাকতে হতে পারে। সে অপেক্ষা করতে থাকে নাসা এর পরবর্তী মিশনের জন্য, যা 4 বছর পর হবে। তাই তার সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় খাবার। তার কাছে যে পরিমাণ খাদ্য মজুদ ছিল তা খুব সীমিত সময়ের জন্যই যথেষ্ট। যদি নতুন কোনো খাদ্যের ব্যবস্থা না করা যায় তাহলে উদ্ধার মিশন পৌঁছানোর আগেই সে অনাহারে মারা যাবে। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মার্ক তার বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে একটি সাহসী পরিকল্পনা তৈরি করে। সে সিদ্ধান্ত নেয় যে মঙ্গল গ্রহে খাদ্য উৎপাদনের চেষ্টা করবে। যদিও সেখানে কোনো উর্বর মাটি নেই এবং পরিবেশ মানুষের বসবাসের জন্য উপযুক্ত নয়, তবুও সে হাল ছাড়ে না। সে গবেষণা কেন্দ্রের ভেতরে একটি ছোট কৃষিক্ষেত্র তৈরি করার কাজ শুরু করে এবং সার হিসেবে ব্যবহার করে মানুষের মল। কিন্তু শুধু মাটি থাকলেই তো হবে না, গাছের জন্য পানিও প্রয়োজন। এখানে মার্কের বুদ্ধিমত্তা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। সে বিভিন্ন যন্ত্রপাতি এবং রাসায়নিক উপাদান ব্যবহার করে পানি তৈরির উপায় বের করার চেষ্টা করে। কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে সে সফলতা অর্জন করে। এরপর শুরু হয় অপেক্ষার সময়। সে আলুর চারা রোপণ করে এবং প্রতিদিন সেগুলোর যত্ন নিতে থাকে। সৌভাগ্যবশত তার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করে। ধীরে ধীরে গাছগুলো বড় হতে থাকে, আর মার্ক বুঝতে পারে যে তার পরিকল্পনা সফল হওয়ার পথে। এই সময়ে মার্ক শুধু খাবারের সমস্যায় সমাধান করছিল না, সে নিজের মানসিক শক্তিও ধরে রাখার চেষ্টা করছিল। অন্যদিকে নাসা এর সবাই বিশ্বাস করছিল যে মার্ক ওয়াটনি মারা গেছে,
তার জন্য শোক প্রকাশ করা হয় এবং পুরো মিশনটিকে একটি দুঃখজনক দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছিল। নাসার পরিচালক টেডি স্যান্ডার্স এবং মঙ্গল মিশনের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তারাও মনে করছিলেন যে মার্ককে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু কয়েকদিন পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। নাসার স্যাটেলাইট বিশেষজ্ঞ মিন্ডি পার্ক নিয়মিতভাবে মঙ্গলের ছবি বিশ্লেষণ করছিলেন। কাজ করতে গিয়ে তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। মঙ্গলের বিভিন্ন স্থানে কিছু যন্ত্রপাতির অবস্থান পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছিল। প্রথমে তিনি বিষয়টিকে বিশ্বাস করতে পারেননি, কারণ যদি যন্ত্রগুলো সত্যিই সরানো হয়ে থাকে তাহলে তার একটাই অর্থ হতে পারে, মার্ক ওয়াটনি এখনো জীবিত। মিন্ডি দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তা ভিনসেন্ট কাপুরকে বিষয়টি জানান। কাপুর ছবিগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখেন এবং তিনিও বুঝতে পারেন যে মঙ্গলে কেউ একজন স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। এরপর খবরটি ধীরে ধীরে নাসার উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সবাই নিশ্চিত হয়ে যায় যে মার্ক বেঁচে আছে এবং একা মঙ্গল গ্রহে টিকে থাকার চেষ্টা করছে। এই খবর নাসার জন্য যেমন আনন্দের ছিল, তেমনি নতুন একটি বিশাল দায়িত্বও তৈরি করেছিল, কারণ এখন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় মার্ককে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। টেডি স্যান্ডার্স, ভিনসেন্ট কাপুর, মিজ হেন্ডারসন এবং অন্যান্য কর্মকর্তারা জরুরি বৈঠক শুরু করেন। তারা বুঝতে পারেন যে সময় খুব কম এবং দ্রুত কোনো সমাধান বের করতে হবে। এদিকে মঙ্গলে থাকা মার্কও পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার উপায় খুঁজছিল। অনেক চেষ্টার পর সে পুরনো একটি মার্স পাথফাইন্ডার যন্ত্র খুঁজে বের করে। এটি ছিল বহু বছর আগে পাঠানো একটি রোবোটিক মিশনের অংশ। মার্ক অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেটিকে আবার চালু করার চেষ্টা করে। তার বৈজ্ঞানিক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতার কারণে শেষ পর্যন্ত যন্ত্রটি কাজ করতে শুরু করে। নাসা যখন পাথফাইন্ডারের মাধ্যমে তথ্য পেতে শুরু করে, তখন পৃথিবী এবং মঙ্গলের মধ্যে প্রথমবারের মতো যোগাযোগের পথ তৈরি হয়। যদিও শুরুতে যোগাযোগ খুব ধীর এবং সীমিত ছিল, তবুও এটি ছিল বিশাল একটি সাফল্য। বহুদিন পর মার্ক জানতে পারে যে পৃথিবীতে জানে সে বেঁচে আছে। একইভাবে নাসাও জানতে পারে যে মার্ক এখনো আশা হারায়নি। এদিকে মার্কের সহকর্মীরা কমান্ডার মেলিসা লুইস, রিক মার্টিনেজ, ক্রিস বেক, বেথ জোহানসেন এবং অ্যালেক্স ভোগেল তখনও মহাকাশযানে করে পৃথিবীর দিকে ফিরছিলেন। তারা এখনো জানতেন না যে মার্ক জীবিত আছে। নাসার কর্মকর্তারা চিন্তা করছিলেন তাদের এই খবর জানানো হবে কিনা, কারণ এই তথ্য তাদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে এবং মিশনের উপরও প্রভাব ফেলতে পারে। পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের পর মার্ক ওয়াটনির পরিস্থিতি অনেকটা পরিষ্কার হয়ে যায়। নাসা এখন জানে সে বেঁচে আছে এবং মার্কও জানে যে তাকে উদ্ধারের চেষ্টা চলছে, কিন্তু একটি বড় সমস্যা তখনও রয়ে গেছে, সময়। উদ্ধার অভিযান সফল হলেও তা পৌঁছাতে অনেক মাস লেগে যাবে। অর্থাৎ সেই সময় পর্যন্ত মার্ককে নিজের বুদ্ধি এবং সীমিত সম্পদের উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে। নাসার বিজ্ঞানীরা হিসাব করে দেখেন যে মার্কের কাছে থাকা খাবার উদ্ধার মিশন আসা পর্যন্ত যথেষ্ট নাও হতে পারে। তাই তারা দ্রুত একটি সরবরাহ মিশনের পরিকল্পনা শুরু করেন। এই মিশনের উদ্দেশ্য ছিল অতিরিক্ত খাবার, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সামগ্রী মঙ্গলে পাঠানো। পুরো বিশ্বের নজর তখন নাসার দিকে, কারণ একটি মানুষের জীবন এই পরিকল্পনার সাফল্যের উপর নির্ভর করছে। এদিকে মার্ক প্রতিদিন নিজের কাজ চালিয়ে যেতে থাকে। তার আলুর ক্ষেত ধীরে ধীরে বড় হতে থাকে এবং সে কিছুটা স্বস্তি অনুভব করে। দীর্ঘদিন পর প্রথমবারের মতো তার কাছে মনে হয় যে হয়তো সে সত্যি উদ্ধার হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারবে। কিন্তু মঙ্গল গ্রহের কঠিন পরিবেশ তাকে কোনো সুযোগ দিতে প্রস্তুত ছিল না। নাসা যখন তাদের সরবরাহ মিশন উৎক্ষেপণ করে, তখন সবার মধ্যে নতুন আশা তৈরি হয়। কিন্তু মহাকাশ অভিযান কখনোই সহজ নয়। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই একটি ভয়াবহ প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই বহু আশা নিয়ে পাঠানো মহাকাশযানটি ধ্বংস হয়ে যায়। পৃথিবীর সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এটি ছিল মার্ককে সাহায্য করার সবচেয়ে দ্রুত উপায়। এই ব্যর্থতার পর নাসার ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন যে প্রচলিত পরিকল্পনায় আর সহজ হওয়া সম্ভব নয়। ঠিক তখনই একজন তরুণ জ্যোতির্বিজ্ঞানী রিচ প্যানেল একটি সাহসী এবং অস্বাভাবিক পরিকল্পনা উপস্থাপন করেন। তার ধারণা ছিল হার্মিস মহাকাশযানটিকে আবার মঙ্গলের দিকে পাঠিয়ে মার্ককে উদ্ধার করা যেতে পারে। যদিও এই পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তবুও এটি সফল হলে মার্কের বেঁচে ফেরার সম্ভাবনা অনেক বেড়ে। এদিকে হার্মিসের ক্রু সদস্যরাও মার্ককে ফেলে আসার বিষয়টি ভুলতে পারছিলেন না। বিশেষ করে কমান্ডার মেলিসা লুইস অনুভব করছিলেন যে একজন নেত্রী হিসেবে তার দায়িত্ব এখনো শেষ হয়নি। ধীরে ধীরে পুরো ক্রু মার্ককে ফিরিয়ে আনার জন্য বড় ঝুঁকি নিতেও প্রস্তুত হয়ে ওঠেন। নাসার পরিচালক টেডি স্যান্ডার্স এই পরিকল্পনাকে খুব ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। তিনি মনে করেন একজন মানুষকে বাঁচাতে গিয়ে পুরো ক্রুর জীবন বিপদের মুখে
ফেলা ঠিক হবে না, কিন্তু অনেক বিজ্ঞানী এবং প্রকৌশলী বিশ্বাস করছিলেন যে এটাই মার্ককে বাঁচানোর সবচেয়ে ভালো সুযোগ। এদিকে হার্মিস মহাকাশযানে থাকা ক্রু মেম্বাররা রিচ পার্নেলের পরিকল্পনার কথা জানতে পারেন। তারা বুঝতে পারেন যে যদি তারা মিশনে ফিরে না যান তাহলে মার্কের বেঁচে থাকার সম্ভাবনা খুবই। দীর্ঘ আলোচনা শেষে পুরো ক্রু মেম্বার একমত হন যে তারা তাদের বন্ধুকে ফেলে আসা যাবে না। তারা ঝুঁকি নিয়ে হলেও মঙ্গল গ্রহে ফিরে নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে মার্ক মঙ্গলে নিজের পরবর্তী বড় কাজের প্রস্তুতি নিতে শুরু। উদ্ধার পরিকল্পনা অনুযায়ী তাকে অনেক দূরে অবস্থিত একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে, যেখানে থেকে হার্মিস তাকে উদ্ধার করতে পারবে। কিন্তু সেই জায়গাটি তার বর্তমান অবস্থান থেকে শত শত কিলোমিটার দূরে, অর্থাৎ তাকে একা একটি দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রায় বের হতে হবে। মার্ক তার রোভার বা চলাচলের যানটিকে নতুনভাবে প্রস্তুত করতে শুরু করে। সে অতিরিক্ত ব্যাটারি, খাবার, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নেওয়ার ব্যবস্থা করে। প্রতিটি সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ পথের মধ্যে কোনো বড় সমস্যা হলে তাকে সাহায্য করার মতো কেউ সেখানে থাকবে না। এই সময়ও মার্ক তার স্বাভাবিক রসিকতা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখে। যদিও সে জানতো সামনে কঠিন পথ অপেক্ষা করছে, তবুও সে ভয়কে নিজের উপর আধিপত্য করতে দেয়নি, বরং প্রতিটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার চেষ্টা চালিয়ে যায়। দীর্ঘ যাত্রার সময় মার্ক একা হলেও তার লক্ষ্য ছিল একদম পরিষ্কার। সে জানতো যে এই পথ সফলভাবে শেষ করতে পারলে তার বেঁচে ফেরার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অন্যদিকে হার্মিস মহাকাশযানের ক্রুরাও নিজেদের অংশের প্রস্তুতি নিচ্ছিলেন। পুরো পৃথিবী যেন একসঙ্গে তার জন্য প্রার্থনা করছিলেন। অবশেষে মার্ক নির্ধারিত স্থানে পৌঁছে যায়, কিন্তু তার সামনে তখনও একটি বড় সমস্যা ছিল। তাকে এমন একটি মহাকাশযান ব্যবহার করতে হবে যা মূলত এত উচ্চতায় যাওয়ার জন্য তৈরি করা হয়নি। তাই ওজন কমানোর জন্য বিভিন্ন অংশ খুলে ফেলতে হয়। সব প্রস্তুতি শেষ হওয়ার পর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এসে উপস্থিত হয়। মার্ক উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়, আর হার্মিসের ক্রুরা মহাকাশে তার অপেক্ষা করতে থাকে। পৃথিবীতে নাসার কন্ট্রোল রুমে সবাই উদ্বিগ্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। মার্কিন মহাকাশযান সফলভাবে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে উড্ডয়ন করে। প্রথম দিকে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে, কিন্তু খুব দ্রুতই একটি নতুন সমস্যা দেখা দেয়। হিসাব অনুযায়ী মহাকাশযানটি হার্মিসের যথেষ্ট কাছাকাছি পৌঁছাতে পারছিল না। অর্থাৎ যদি কিছু না করা হয় তাহলে এতদিনের সমস্ত পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যাবে। এই সংকটময় পরিস্থিতিতে হার্মিসের ক্রুরা দ্রুত সিদ্ধান্ত নিতে শুরু করেন। কমান্ডার মেলিসা লুইস কোনোভাবেই মার্ককে আবার হারাতে চান না, তাই মহাকাশযানের গতি ও অবস্থান পরিবর্তনের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। তবুও মার্ক এবং হার্মিসের মধ্যে যথেষ্ট দূরত্ব রয়ে যায়। তখন ক্রিস বেককে একটি বিশেষ উদ্ধার অভিযানে পাঠানো হয়। তিনি মহাকাশে বেরিয়ে এসে মার্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু দূরত্ব এখনো বেশি হওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। মনে হচ্ছিল সফলতার এত কাছে এসেও হয়তো তারা ব্যর্থ হতে পারে। ঠিক তখন মার্ক একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে নিজের স্যুটের একটি অংশ ব্যবহার করে অতিরিক্ত গতি তৈরির চেষ্টা করে, যেন হার্মিসের আরো কাছাকাছি পৌঁছানো যায়। যদিও এটি ছিল অত্যন্ত বিপজ্জনক, কিন্তু তার কাছে আর কোনো ভালো বিকল্প ছিল না। অবশেষে বহু উত্তেজনা এবং অনিশ্চয়তার পর মার্ক হার্মিসের যথেষ্ট কাছাকাছি পৌঁছে যায়। ক্রিস বেক তাকে ধরে ফেলতে সক্ষম হন এবং ধীরে ধীরে তাকে নিরাপদে মহাকাশযানের ভেতরে নিয়ে আসা হয়। সেই মুহূর্তে শুধু হার্মিসের ক্রুরাই নয়, পৃথিবীতে থাকা নাসার কর্মীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই দৃশ্যটি পুরো সিনেমার সবচেয়ে আবেগঘন এবং অনুপ্রেরণামূলক মুহূর্ত। মার্ক ওয়াটনি নিরাপদে হার্মিস মহাকাশযানে ফিরে আসার পর পুরো দলের মধ্যে স্বস্তি এবং আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে। এরপর হার্মিস পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকার পর মার্ক অবশেষে নিজের গ্রহে ফিরে আসার সুযোগ পায়। পৃথিবীতে তার ফিরে আসার খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্বের মানুষ আনন্দ প্রকাশ করে, কারণ তার গল্প শুধু একজন মহাকাশচারীর গল্প ছিল না, এটি ছিল আশা, সাহস এবং মানবিক দৃঢ়তার গল্প। পৃথিবীতে ফিরে আসার কিছু সময় পর আমরা দেখি মার্ক আবার নাসার সঙ্গে কাজ করছে, কিন্তু এবার সে একজন মহাকাশচারী হিসেবে নয়, বরং নতুন প্রজন্মের মহাকাশচারীদের প্রশিক্ষক হিসেবে। নিজের অভিজ্ঞতা থেকে সে তাদের শেখায় যে মহাকাশে কোনো পরিস্থিতি কখনোই পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী চলে না। সমস্যা আসবেই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত না হয়ে একে একে সমস্যার সমাধান করা। আমার মতে দ্য মার্শিয়ান শুধু একটি সায়েন্স ফিকশন সিনেমা নয়, এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তির গল্প। সিনেমাটি দেখায় যে জ্ঞান, ধৈর্য, হাস্যরস এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা থাকলে সবচেয়ে কঠিন পরিস্থিতিও মোকাবেলা করা সম্ভব। একই সঙ্গে এটি বিজ্ঞান ও দলগত কাজের গুরুত্বও তুলে ধরে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন।